আমাদের চ্যানেলে আমার তরফ থেকে তোমরা অনেক ভিডিও এর আগেই পেয়েছো বিভিন্ন টপিকের ওপরে, সেটা এক্সাম রিলেটেড হোক, সেটা অ্যানালিসিস রিলেটেড হোক, মোটিভেশন রিলেটেড হোক, ক্লাস তো তোমরা রেগুলারলি ইউটিউব চ্যানেল থেকে আমার পাওই। এই ভিডিওটা একটু অন্যরকম একটা ভিডিও, কারণ এই ভিডিওতে আমি কয়েকটা কথা বলবো, যে কথাগুলো তোমাদের শোনাটা দরকার। কেন দরকার তার কারণটা আমি একটু পরেই বলছি। এই ভিডিওটা তাদের জন্য যারা আগামীতে রেলের পরীক্ষা দেবে। রেলওয়ের যতগুলো পরীক্ষা আমাদের হয়, এলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, আরপিএফ, জেই, এনটিপিসি, সমস্ত পরীক্ষার অ্যাসপিরেন্টদের কথা বলছি, কোনো পার্টিকুলার একটা পরীক্ষার অ্যাসপিরেন্টদের কথা আমি বলছি না। স্পেসিফিক্যালি যারা রেলের এনটিপিসি পরীক্ষা দিচ্ছ, 5ই জুন থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সেই সমস্ত ছেলেমেয়েদেরকেই আমি মেনলি টার্গেট করতে চাইছি আপাতত। থাম্বনেলে তোমরা যেরকম দেখতে পাচ্ছ যে এই 7টি ভুল করো না, ভুলই আমি বলবো, কারণ এই ভুলগুলোর জন্য ছেলেমেয়েদের সিলেকশন পরীক্ষাতে আটকে যায়। স্যার এই ভুলগুলো কি? পরপর আমি দেখাবো, এবং তার কনসিকুয়েন্স হিসেবে রেলের পরীক্ষায় তোমার সিলেকশন আটকে যাবেই যাবে। 110% কনফার্ম তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে না। কম্পিটিশন কোথায় সেটা তোমরা জানো, সেটা তোমরা দেখছো, দেখেওছো। কি লেভেলে কাট অফ টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষায় গেছে দেখেছো। সেইখানে এনটিপিসির মতো একটা পরীক্ষা, যেখানে আমি সবসময় বলি যে রেলের পরীক্ষাকে দেশের উৎসব মনে করা হয়, এসএসসির থেকেও রেলের অ্যাপ্লিকেন্টের নাম্বার বেশি। গ্রুপ ডির কথা তো ছেড়েই দাও, গ্রুপ ডিতে তো কোটির ওপরে ফর্ম ফিল আপ হয়েছে, মাধ্যমিক পাসের পরীক্ষা দেখেছো। কিন্তু গ্রুপ ডির পরীক্ষা মাধ্যমিক পাসের হলেও তার কোয়েশ্চেন পেপার দেখবে যে সেটা স্যার গ্রুপ ডি নয়, গ্রুপ ডির লেভেলের নয়। গ্রুপ ডির ম্যাথের লেভেল এনটিপিসির ম্যাথের লেভেলের থেকে হাই, গ্রুপ ডির সায়েন্সের লেভেল এনটিপিসির থেকে হাই, এলপি টেকনিশিয়ানের থেকে সায়েন্সের লেভেল হাই থাকে। তো গ্রুপ ডি নামেই গ্রুপ ডি। কিন্তু কোয়েশ্চেন পেপার যদি আমি দেখি, বিগত 18 সাল 19 সালের যে পেপার হয়েছে সেই পেপার যদি আমি দেখি, তাহলে আমি দেখতে পাবো যে সেখানে যে কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড অনেক হাই। যাই হোক, তো কি সেই 7টা ভুল, এই ভিডিওটা তোমাদের আমি মাইনিউটলি বলবো যে ভাই একদম মাথা ঠান্ডা করে পরিষ্কারভাবে শোনো। আমি কেন এই ভিডিওটা তোমাদের সবার উদ্দেশ্যে খুব ভালো করে দেখতে বলছি, খুব ভালো করে ঠান্ডা মাথায়, যখন তোমার মাইন্ড ফ্রেশ আছে, যখন তুমি মানে মাথায় যখন গরম আছে বা অন্য যখন কাজ করছো, স্কিপ করে যাও, দেখো না। এই ভিডিওটা তখন দেখো যখন তোমার মাথা ঠান্ডা, এনভায়রনমেন্ট ঠান্ডা, শান্তি 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 শান্তি, কানে হেডফোন দিয়ে জাস্ট যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো একটু মন দিয়ে বাবা শুনে নাও এই কদিনের জন্য। কেন জানো তো, আমি কোনোদিন এই কথাটা ক্লাসেও বলিনি, তোমাদেরও বলিনি, কোনো ভিডিওতেও বলিনি, বাট আমি আজকে নিজে বলতে বাধ্য হচ্ছি বা নিজে বলবো। আমার মনে হলো যে এই কথাটা তোমাদের বলা দরকার, কারণ এই জিনিসটাই 7টা ভুল আমি কোনোদিন করিনি, তাই জন্য আমার সিলেকশন হয়েছে। যে হ্যাঁ স্যার আপনি সিলেক্টেড ক্যান্ডিডেট, হ্যাঁ অবশ্যই। আমি নিজে সিলেক্টেড না হলে আমি কথাগুলো বলতাম না বা বলতে পারতাম না, ঠিক আছে। আমি নিজে রেলওয়ে এক্সামে সিলেক্টেড ক্যান্ডিডেট। তো স্যার মুখে বললে তো হবে না, সেটা দেখান। দেখো অ্যাকচুয়ালি আমি পরীক্ষা দিয়েছি 2018 সালে, 2018 ফার্স্ট এবং লাস্ট আমি পরীক্ষা দিয়েছি। কারণ সত্যি কথা বলতে গভর্নমেন্ট জব আমার ঠিক মানে আমার সঙ্গে ঠিক স্যুট করে না। আমাদের টিচিং রক্তে, পড়াতে ভালোবাসি, আমরা টিচার, আমরা জাত টিচার, আমরাই বলছি, মানে আমি আমাকে বলছি জাত টিচার, যে আমরা কলম চালানো ছাড়া আমাদের পেটের ভাত হজম হয় না ভাই, সত্যি কথা। কিছু মানুষের তো কিছু প্রফেশনের জন্য জন্ম হয়, ভগবান যখন ওপর থেকে পাঠাচ্ছেন তাকে তো কিছু প্রফেশনের জন্য তৈরি করে পাঠাচ্ছেন, মানে তৈরি করে মিন্স হচ্ছে তার কপালে লিখে দিয়েছে, ওরকমই ব্যাপার। তো যাই হোক, ফার্স্টে একটা জিনিস একটু তোমাদের দেখাতে চাই। আমি আজকে অনেকক্ষণ ধরে আমি ওয়েবসাইট ঘাটাঘাটি করলাম, এটা তো বহু আগের জিনিস, ঠিক মানে 5-6 বছর আগের জিনিস। তো ওয়েবসাইটে আমি মানে সঠিকভাবে সঠিক জিনিস পেলাম না। তো যেই দুটো পেয়েছি সেইটা দেখলে মনে হচ্ছে তোমাদের মানে যে ডাউট আছে সেই ডাউটটা সলভ হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সেই জিনিসটা হচ্ছে এটা, যে ভাই এনটিপিসি
পরীক্ষা যারা দেবে তাদের জন্য বলছি 2018 সালে এটা আমার অ্যাডমিট কার্ড। স্যার এটা কোন পরীক্ষা? গ্রুপ ডি পরীক্ষা। আমি 2018-তে দুটো পরীক্ষা দিয়েছিলাম, এএলপি টেকনিশিয়ান এবং গ্রুপ ডি, মানে লেভেল 1 পোস্ট, যেটা আরআরসি ছিল, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। সেই দুটো পরীক্ষাতেই আমি সিলেক্টেড। টেকনিশিয়ানেরটা পেলাম না খুঁজে, ঠিক আছে, মানে টেকনিশিয়ানের অ্যাডমিট কার্ডটা আমার কাছে নেই অ্যাকচুয়ালি, কারণ অ্যাডমিট কার্ডে তো রোল নাম্বার থাকবে, সেই রোল নাম্বার দিয়ে সার্চ করে তো তারপর যে লিস্টটা থাকবে সেই লিস্টে তোমাদের দেখাতে পারবো। তো এই পিইটির অ্যাডমিট কার্ডটা আমার কাছে ছিল, কারণ 5-6 বছর আগের জিনিস, ফোন তখন সেভাবে ইউজ করতাম না, সেই ডকুমেন্ট সেই ডেটা নেই। আর ওয়েবসাইটে গিয়েও দেখলাম যে মানে রোল নাম্বার দিয়ে ওই মার্কস দেখানোর যে জায়গাটা, সেই জায়গাটা এখন পোর্টালই ওপেন নেই। সেই লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক নট রিচ দেখাচ্ছে। তবে ভাই আমি রেলওয়ে এক্সাম টপার। গ্রুপ ডি পরীক্ষাতে আমার র মার্কস ছিল 92, 100-র মধ্যে রিটেন এক্সামে। ওই লেভেলের কম্পিটিশানের মধ্যে যেখানে 1 কোটির ওপরে ফর্ম ফিল আপ হয়েছে। যাই হোক, তো এই কল লেটারটা পেয়েছি আমি। এই কল লেটারটা ফার্স্টে তোমাদের একটু দেখাই, তারপরে আমি মেন যে জায়গা সেই জায়গাতে আমি যাচ্ছি, ঠিক আছে। এই যে রোল নাম্বার দেখতে পাচ্ছ, শুভজিৎ পোদ্দার আমার নাম লেখা, আমার বাবার নাম লেখা, এই যে রোল নাম্বার আছে, ঠিক আছে। এই রোল নাম্বার তোমরা গিয়ে যদি চাও তো সাইটে গিয়েও চেক করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 29শে মার্চ 2019 পিইটির এক্সাম ছিল, 7:30টার সময় রিপোর্টিং টাইমিং, ইস্টার্ন জোন, কলকাতাতে ফর্ম ফিল আপ করেছিলাম আমাদের ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্স যেটা আছে সেখানে, ঠিক আছে। তো এই ভদ্রলোককে চিনতে পারছো নিশ্চয়ই দেখে। এটা আমার 2018 সালের ছবি। কবে? 12ই মার্চ 2018, ঠিক আছে, 12/3/2018 ছবি। যাই হোক, তো এটা হচ্ছে পিইটির অ্যাডমিট কার্ড, ঠিক আছে। আর পিইটি এক্সামের যে লিস্ট আছে সেই লিস্ট হচ্ছে এটা, ঠিক আছে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এই যে এখানে মার্ক করা আছে, এই যে রোল নাম্বারটা, ঠিক আছে। তো এটা আমি গ্রুপ ডির ক্ষেত্রে পেয়েছি বলে আমি তোমাকে দেখিয়ে দিতে পারলাম। হ্যাঁ, টেকনিশিয়ানেরটা আমি অ্যাডমিট কার্ডটাই পাইনি। অ্যাডমিট কার্ডটা পেলে যদি কোনো দিন পাই, খুঁজতে হবে অনেক, ঠিক আছে, না পাওয়ার সম্ভাবনাই বেশি, সেই জিনিস আমার কাছে সেভ করা নেই। ওকে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এই কারণেই আমি কথাগুলো বলতে যাচ্ছি তোমাদের, কারণ আমি নিজে সিলেক্টেড ক্যান্ডিডেট ভাই। আমি নিজে চাকরি পেয়েছি, যাইনি, সেটা পার্সোনাল অনেক সমস্যা ছিল সেই কারণের জন্য, সেটা অন্য কথা, ওটা বাদ দাও। যেটা বললাম যে এক একজনের এক এক প্রফেশন কপালে লেখা থাকে। আমার ক্ষেত্রে টিচার, আমি টিচিং পড়াতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, চাই যে ছেলেমেয়েরা শিখুক, ছেলেমেয়েরা চাকরি পাক, সেরকমভাবে ডেডিকেটেডলি পড়াই। সায়েন্সটা তোমাদের পড়াই, তোমরা আমার কাছে প্রচুর ছেলেমেয়ে পড়ো। যেভাবে নোটস দিই, যেভাবে ক্লাস করাই, যেভাবে মানে কনসেপ্ট শেখাই, যেভাবে প্র্যাকটিস করাই, ঠিকঠাক মতো কেউ যদি ফলো করতে পারে তাহলে সে আরামসে চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, এবার তার নিজের মধ্যেও কিছু এবিলিটি থাকতে হবে। অবশ্যই সব কিছু টিচার করে দেবে তা তো না। চাকরি পাওয়াতে তোমার ক্রেডিট 90%, আমার ক্রেডিট 10%, ঠিক আছে। তো সেই 10%-এর থেকে তার বেশি দায়িত্ব আমরা আমাদের 110% দেবো, বা আমি আমার 110% দেবো। বাকিটুকু তো তোমায় করতে হবে, বাকিটুকু তো আমি করে দেবো না, এইটাই ব্যাপার। যাই হোক, তো এটা বললাম, বহুদিনের অনেক পুরনো স্মৃতি, অনেক পুরনো কথা মাথায় চলে আসলো। মানে আজকে মনে হলো যে এই জিনিসটা তোমাদের সামনে বলা দরকার। আমি কোনোদিন ক্লাসে বলি না, ঠিক আছে, আজকে মনে হলো সেই জিনিসটা বলা দরকার। এবং রেলওয়ে এক্সাম, আমার গভর্নমেন্ট এক্সাম যত এক্সাম আছে সেই এক্সামের মধ্যে রেলওয়ে এক্সামই আমার একমাত্র মানে টপ প্রায়োরিটি এক্সাম ছিল, ঠিক আছে। ওই জন্য আমি রেলওয়ে এক্সাম ছাড়া অন্য কোনো এক্সাম দিও নি। তারপরে পুরো টিচিংয়েই চলে আসলাম, পুরো টিচিং এবং টিচিং প্রফেশনটাকে এত ভালোবেসে ফেললাম যে অ্যান্ড তারপরে সব চলছে। যাই হোক, তো তোমরাও আগামী দিনে পাস করবে সবাই, তোমরাও আগামী দিনে সবাই সিলেক্টেড হবে, সবাই সিলেকশন পাবে, এই আশাই রাখবো। যেভাবে যেভাবে গাইড করছি, যেভাবে যেই জিনিসগুলো করতে বলছি সেই জিনিসগুলো একটু মন দিয়ে করে যাও, হয়ে যাবে। এই যে 7টা ভুল, সেই 7টা ভুল কি শোনো। প্রথমে আমি বলে দিই, এই পাপ করো না। প্রথমেই লেখা আছে ওপরেই, পাপ করো না। স্যার পাপ বলছেন? হ্যাঁ, অবশ্যই পাপ বলছি। কেন, কোন অর্থে পাপ? কারণ তোমার বাবা মা তোমার মুখ চেয়ে আছে বসে যে আমার ছেলেটা, আমার মেয়েটা চাকরি পাবে। তোমার প্রিয়জন, বান্ধবী, বন্ধু যেই থাকুক, তোমার আশায় তোমার জন্য অপেক্ষা করে আছে যে চাকরি পেলে লাইফটা সেটেল হবে। তো তাদের আশায় যদি তুমি জল ঢেলে দাও, তাহলে সেটাকে পাপ ছাড়া কি বলবে তুমি আর? সেই কারণেই আমি এখানে পাপ লিখেছি। ওকে, তো স্যার কি কি ভুল ছেলেমেয়েরা করে, ঠিক আছে। যাদের মানে এক ধরনের ছেলেমেয়ে আছে যারা সুপিরিয়ার কমপ্লেক্সে ভোগে, যাদের বিরাট ওভার কনফিডেন্স, ঠিক আছে সব হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর যারা একদম
মানে ভয়ে ভয়ে থাকে যে না আমি এক্সাম দেবো না স্যার, আমার তো কিচ্ছু হয়নি, আমি পারবো না, এত এত কম্পিটিশন, আমি পারবো না, এই 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 ব্যাপার। ঠিক আছে, এত কঠিনও না, এত সোজাও না, দরকার হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে থেকেও সেন্ট্রাল গভর্নমেন্টে লোকে চাকরি পায় ভাই, আমি পাইনি, আমি তো পেয়েছি। তা এই চিন্তা ভাবনাটা ছেলেমেয়েদের মনে কেন আছে না বাংলার ছেলেমেয়ে রেলওয়ে এক্সামে বলো বা এসএসসির এক্সামে পাস করতে পারবে না? আমি তো নিজে পেয়েছি, তো কি হয়েছে? অবশ্যই পাওয়া যায়, স্মার্ট স্ট্র্যাটেজি দরকার। প্রথম কথা হচ্ছে আমি সায়েন্সের স্টুডেন্ট, এইটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের একটা বাজে দোষ, মানে বিরাট ওভার কনফিডেন্সে ভোগে। আমি সায়েন্সের স্টুডেন্ট স্যার, আমার একাডেমিক কেরিয়ার সায়েন্স, আমি তো সব পারি, আমি আইনস্টাইনের নাতি। হ্যাঁ, এ তো খুব সহজ পরীক্ষা, প্রথমেই মাথার মধ্যে ঢুকে যায় এ তো খুব সহজ পরীক্ষা, ক্লাসের দরকার নেই, পিডিএফ থেকে পড়ে নেবো। কারণ প্রচুর ছেলেমেয়ে এখনো এই চিন্তাভাবনা নিয়ে আছে যে পরীক্ষার ডেট অ্যানাউন্স হবে, তারপরে আমি ম্যারাথন ক্লাস করব, তারপরে আমি এমসিকিউ প্র্যাকটিস করব, আমার সিলেকশন হয়ে যাবে। না ভাই, ওরকমভাবে হয় না, আমি ওরকমভাবে পাইনি। অত সহজ যদি সব কিছু হতো তাহলে সবাই চাকরি পেয়ে যেত। আমাকেও রীতিমতো খাটতে হয়েছে, আমাকেও রীতিমতো একটা বছর তার পেছনে সময় দিতে হয়েছে, প্রপার ওয়েতে সিলেবাস কমপ্লিট করতে হয়েছে, প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হয়েছে, প্রপার ওয়েতে মক টেস্ট দিতে হয়েছে, নিজের উইক এরিয়াগুলোকে ভালো করে অ্যানালিসিস করতে হয়েছে। স্ট্রং এরিয়া তো স্ট্রং এরিয়া আছে, উইক এরিয়াকে অ্যানালিসিস করতে হয়েছে, তারপরে গিয়ে আমার সিলেকশন হয়েছে। এমনি এমনি হয়নি, এমনি এমনি কোনো জিনিস হয় না। ক্লাসের দরকার নেই, পিডিএফ থেকে পড়ে নেবো, ঠিক আছে, ক্লাস দরকার নেই, ডাউনলোড করে নেবো নোটস, একবার চোখ বুলি নেবো, হয়ে যাবে। অত সহজ না সব জিনিস। এই ভুলটা অনেক ছেলেমেয়ে করে। মেনলি আমি সায়েন্সের স্টুডেন্টের কথা কেন লিখেছি, কারণ এরা হচ্ছে নিজেদের একটু বড় মাতব্বর ভাবে, তো সেই জন্য এদের বলছে। আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু বেশিরভাগ সায়েন্সের স্টুডেন্ট অনেক আছে মাতব্বর ভাবে তাদের, তো এই মাতব্বরই করা যাবে না, সিলেকশন আটকে যাবে। নেক্সট কথা হচ্ছে সোজা প্রশ্ন দেখে পুরো প্রশ্ন না পড়ে উত্তর দাও। হ্যাঁ, প্র্যাকটিস করেছে প্রচুর, প্রচুর ওভার কনফিডেন্স যে পরীক্ষা হলে যাই কোয়েশ্চেন আসুক ধোয়াই উড়িয়ে দেবো, পুরো কোয়েশ্চেন আসার সাথে সাথে উড়িয়ে দেবো, ডি অপশন পর্যন্ত পড়লই না। দেখা গেল এ অপশন ডি অপশন দুটোই ঠিক, ডি অপশন মোর স্পেসিফিক, তখন এ কে ট্রাম করে ডি অপশন উত্তর হবে, তো ডি অপশন পর্যন্ত দেখলই না, এতে উত্তর দাগিয়ে দিয়ে চলে আসলো। বাড়িতে এসে মাথা চাপড়াবে, কি ভুল হয়ে গেল, কি ভুল হয়ে গেল। পুরো প্রশ্ন না পড়ে উত্তর দেওয়া যাবে না, তোমার কাছে যথেষ্ট সময় আছে, টাইম আছে। তুমি প্রপার ওয়েতে মক টেস্ট দিলে তোমার কাছে টাইম আছে, তুমি টাইম দেখে প্রপার ওয়েতে কোয়েশ্চেন পড়ে তারপর দেখাবে। এই ওভার কনফিডেন্সে ভোকা যাবে না। উপযুক্ত এবং পর্যাপ্ত প্রশ্ন প্র্যাকটিস না করা। যদি তোমাকে কেউ বলে যে আমি ক্লাসে 100টা এমসিকিউ করাচ্ছি, 100টা এমসিকিউর মধ্যে তুমি 100% কমন পেয়ে যাবে, ভাই ওরম ভাবে সিলেকশন হয় না। ঠিক আছে, তোমাদের মাথাটা খারাপ করছে, তোমাদের বোকা বানাচ্ছে, তারাও ভালো মতো জানে তোমার সিলেকশন হবে না। ঠিক আছে, আজকাল লোকে ভিউজের জন্য অনেক কিছু করে, সে তো জানোই, কিন্তু কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক নয়, কোথায় ঠিক লজিক্যাল কথাবার্তা বলছে আর কোথায় ইললজিক্যাল ভাওতাবাজি কথাবার্তা বলছে, সেগুলো তোমাকে বুঝতে হবে। সেই বোঝার জন্য তোমার মধ্যে কিছু মানে গ্রে ম্যাটার থাকতে হবে। ওরকম ম্যারাথন ক্লাস করে তোমার, হ্যাঁ কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল? যাদের প্রপার সিলেবাস কমপ্লিট, যারা সিলেবাসের একটা রোড ম্যাপ আছে, যাদের সিলেবাসের একটা মাইন্ড ম্যাপ আছে, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু তুমি কিছুই পড়োনি, কোনো সিলেবাসে কোন টপিক থেকে প্রশ্ন আসে কোন টপিক থেকে আসে না তুমি কিছুই জানো না, তুমি মনে করছো লাস্ট 10 দিন আমি ম্যারাথন ক্লাস করে আমি এক্সাম পাস করে যাব, হবে না। বেটার লাক, মানে লাক নেক্সট টাইম, ওইটাই, এরকম হয় না। তো পর্যাপ্ত প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এবং প্রপার সিলেবাস কমপ্লিট করতে হবে। প্রথমে টার্গেট হচ্ছে আই হ্যাভ টু কমপ্লিট মাই সিলেবাস প্রপারলি অ্যান্ড রাইট অ্যাপ্রোচ। সঠিক অ্যাপ্রোচের সঙ্গে আমাকে পুরো সিলেবাসটা ভালো করে আগে কমপ্লিট করতে হবে, না হলে পরীক্ষা হলে গিয়ে সেই লেভেলের পারফর্ম করা খুব চাপের জিনিস, অত সহজ না বাবা। ক্লাসের সাথে সাথে বিভিন্ন টেস্ট সিরিজ থেকেও প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, এটা খুব দরকার। ক্লাসে তো আমরা ইউটিউবে বলো বা ব্যাচে বলো, ক্লাসে তো প্র্যাকটিস করাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক কমপ্লিট করার পরে রিভিশন করাচ্ছি, প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিস করাচ্ছি, সেগুলো তো হচ্ছে। শুধু সেখানেই থেমে থাকলে হবে না, তোমাকে প্রপার ওয়েতে মক টেস্ট দিতে হবে। এই মক টেস্ট ছেলেমেয়েরা অ্যাটেন্ড করতে চায় না। একটা মক টেস্ট অ্যাটেন্ড করলে একটু নাম্বার কমে গেল,
ওটাকে বন্ধ করে রেখেই দিল, আর ওটা খুলেও দেখবে না। আরে ভাই ওটা দেখো কোথায় ভুল হচ্ছে, সেই ভুলগুলোকে অ্যানালিসিস করো, সেই অ্যানালিসিস করলে তো তবে তো তোমার মার্কস বাড়বে নেক্সট মকে। তুমি অ্যানালিসিস ভালো করে করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি 4 থেকে 5 নম্বর প্রত্যেক মক টেস্টে তোমার ইনক্রিজ করবে। একদিনে কারোর নাম্বার 100 থেকেও 80-তে টপকাতে পারে না, যারা পারে তাদের পুরো জিনিস কমপ্লিট আছে, তারা তৈরি ছেলেমেয়ে। কিন্তু তোমার যখন 50 মার্কস আসছে, সেই 50টাকে আমি কি করে 80-তে নিয়ে যাব, ওই 30 মার্কস বাড়ানোর জন্য প্রচুর খাটতে হয়, অত সহজ না সব কিছু। বারবার বলছি তোমাদের বেশ কিছু জায়গা আছে যে তোমাদের মাইন্ডটাকে পুরো একদম ওয়াশ করে রেখে দিয়েছে, অত সহজ নয় বাবা। বারবার একই কথা বলছি, রেলওয়ের মতো এক্সাম একটা, যেখানে দেশের সব থেকে বেশি অ্যাসপিরেন্ট পরীক্ষা দেয়, তো সেখানে তোমাকে বাকিদের থেকে ডিফারেন্স তৈরি করতেই হবে, তবে গিয়ে তুমি চাকরিটা পাবে, আদারওয়াইজ হবে না। তো টেস্ট সিরিজ অ্যাটেম্প করবে, ক্লাসের প্রশ্ন প্র্যাকটিস করবে, তার সাথে সঙ্গে পর্যাপ্ত মক টেস্ট দেবে। এনটিপিসি পরীক্ষার আগে আমি বলবো, এখনো যা সময় আছে, এনটিপিসি পরীক্ষার আগে অন্তত পক্ষে আজকে থেকেও যদি আমি ধরি, আজকে কত তারিখ, 23 তারিখ, 5 তারিখ আমাদের এক্সাম, তো মিনিমাম চেষ্টা করো যে অন্তত পক্ষে 30টা মক টেস্ট দেওয়ার। 30টা, এটা টার্গেট রাখতে হবে তোমাকে। 30টা মক টেস্ট উইথ অ্যানালিসিস, প্রত্যেক দিন 3টে করে মক টেস্ট দাও, সকাল দুপুর সন্ধে। 10 দিন সময় আছে, 10 দিনের মধ্যে 30টা আমাদের আরামসে হয়ে যাবে। দাও, এটা করো এখন, এই লাস্ট মোমেন্টে, এটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই। নিজের ওপর ওভার কনফিডেন্সের জন্য বেসিক প্রশ্ন বাদ দিয়ে শুধু কঠিন প্রশ্ন করা, এটা খুব বাজে জিনিস। পরীক্ষায় 70% কোয়েশ্চেন, প্রত্যেক দিন বলি 70% কোয়েশ্চেন পরীক্ষাতে যেটা আসবে সেটা সহজ, সেটা ডাইরেক্ট হতে পারে প্রিভিয়াস ইয়ার থেকে পুরো উঠিয়ে দিল, সেটা সবাই পারবে, ঠিক আছে। বাকি 10 থেকে 10টা থেকে 15টা কোয়েশ্চেন থাকবে যেটা একটু ট্রিকি, যেখানে অপশন এলিমিনেট করার রাইট অ্যাপ্রোচ তোমাকে জানতে হবে, তোমাকে সেই লেভেলে নলেজ রাখতে হবে, সেই কোয়েশ্চেনের সঙ্গে আগে ফ্যামিলিয়ার হতে হবে, তবে গিয়ে তুমি সেই জিনিস উত্তর করতে পারবে, তবে গিয়ে তুমি উত্তর করতে পারবে। তো আমাকে শুধু ওই 10-15টা নিয়ে থাকলেই হবে না, 10-15টা তো দরকারই, মাস্ট। তার আগে 70-এ 70 কি আমি পাবো, সেই কনফিডেন্স কি আমার আছে, সেই প্রিপারেশন কি আমার আছে? 70টা যেই কোয়েশ্চেনগুলো সোজা ডিরেক্ট পিওয়াইকিউ থেকে দিয়েছে, বা ডিরেক্ট নোট বেস পুরো এনসিইআরটি লাইন ধরে উঠিয়ে দিয়েছে, সেই কোয়েশ্চেন কি আমি পাবো, বা সেই কোয়েশ্চেন কি আমি জানি? তাতে কি আমি ফুল মার্কস স্কোর করতে পারছি, 100% স্কোর করতে পারছি? সেই জিনিসের দিকেও তো আমাকে আগে তাকাতে হবে, না তাকালে কেমন করে হবে? কারণ বেসিক জিনিস বাদ দিয়ে দিলে তো তুমি ওখানেই ফার্স্টে আটকে গেলে। কঠিনের জন্য তো তুমি যে কঠিনের জায়গাতে গিয়ে যে তোমার ডিফারেন্সটা তৈরি হবে, ওকে, তো সেটা তো হবে না। তো বেসিক প্রশ্নকে বাদ দেওয়া যাবে না, শুধুমাত্র কঠিন প্রশ্ন করা যাবে না, বেসিক করবে, তার সঙ্গে সঙ্গে কঠিন। কঠিন মিনস হচ্ছে যেগুলো ডিফারেন্স তৈরি করার মতো প্রশ্ন, সেই জিনিস করতে হবে। অর্ধেক ছেলেমেয়ে সব বোঝেই না, অর্ধেক ছেলেমেয়ে সব বোঝেই না, তাদের মাথার মধ্যে ঢুকে গেছে মোটিভেশন দিয়ে এক্সাম পাস করা যায় না। ভাই, মোটিভেশন দিয়ে এক্সাম পাস করা যায় না। এক্সাম পাস করার জন্য রাইট স্ট্র্যাটেজি, ঠিক আছে, কথাবার্তা, লজিক্যাল অ্যাপ্রোচ দরকার। আর সেটা যদি কেউ সিলেক্টেড লোকে বলে, তাহলে সে সেই জিনিসটা মেনটেন করে এসছে বলেই সে সিলেকশনটা পেয়েছিল বা পেয়েছে, তার কথাগুলো একটু শোনা দরকার, ঠিক আছে। মোটিভেশন দিয়ে এক্সাম পাস হয় না, ওই বছরের পর বছর এক্সাম দিয়েই যেতে হবে, পাস আর হবে না, ঠিক আছে। তোমাদের মাথার মধ্যে, অনেকের মধ্যে, সবার মধ্যে বলবো না, অনেকের মধ্যে এই জিনিস পুরো ঢুকে বসে আছে। মাথায় রাখতে হবে, রেলের পরীক্ষা তারাই পাস করবে যারা প্র্যাকটিস ঠিকঠাক মতো করতে পারবে। এটা তো নলেজের পরীক্ষা নয়। দেখতে পাচ্ছ যে তোমার হাই ফাই মেরিট লাগবে না, মাধ্যমিক লেভেলের জিনিস আসে। ক্লাস 11-12 লেভেল বললে বলতাম নলেজ বেস এক্সাম, কিন্তু মাধ্যমিক পর্যন্ত তো আসে। তো মাধ্যমিক পর্যন্ত আসে মানে কোয়েশ্চেন ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে হবে। এইটাও অনেকে করে, প্রপার সিলেবাস কমপ্লিট করে কিন্তু প্র্যাকটিস করে না। প্র্যাকটিস না করা মানে তুমি কোয়েশ্চেনের সঙ্গে ফ্যামিলিয়ার হচ্ছ না, কোয়েশ্চেন কিভাবে দেখতে হয়, প্রত্যেকটা প্রশ্নের কোথায় কিওয়ার্ড আছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা, সেই জায়গাগুলোকে মার্ক করা, সেগুলো তোমাকে জানতে হবে। তো প্র্যাকটিস তোমাকে ঠিকঠাক মতো করতে হবে, কারণ নলেজের থেকেও নির্দিষ্ট সময়ের মধ্যে বেশিরভাগ প্রশ্ন উত্তর করে আসাটা খুব গুরুত্বপূর্ণ, যে তোমাকে অ্যাকিউরেসি মেনটেন করতে হবে। ভাই, পরীক্ষা এরকম জায়গাতে চলে গেছে যে তোমাকে যে 1.5 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, সেই 1.5 ঘন্টার মধ্যে, এনটিপিসির ক্ষেত্রেই আমি বলি, 1.5 ঘন্টার মধ্যে আমি ম্যাক্স টু ম্যাক্স কোয়েশ্চেন
উইথ অ্যাকুরেসি আমি দাগিয়ে আসবো, উইথ অ্যাকুরেসি দাগিয়ে আসবো। এটা ম্যাথস অলিম্পিয়াড বলো, সায়েন্স মানে অলিম্পিয়াডের মতো এক্সাম নয় যে তোমাকে 5টা কোয়েশ্চেন দিল, 4 ঘন্টা সময় দিল করো। ওটা নলেজ বেস পরীক্ষা, এটা নলেজ বেস পরীক্ষা নয়, এটা প্র্যাকটিস বেস এক্সাম। এসএসসি, রেলওয়ে এগুলো সব প্র্যাকটিস বেস এক্সাম হয়ে গেছে। ডাব্লিউবিসিএস এর কথা বলছি না, ডাব্লিউবিসিএস টোটাল নলেজ বেস পরীক্ষা। তো বিভিন্ন পরীক্ষাগুলোর মধ্যে যে পার্থক্য আছে, পার্থক্যগুলো তো বুঝতে হবে, পার্থক্যগুলো তো জানতে হবে। পরের কথা কি বলছি, পুরো সিলেবাস কমপ্লিট না হওয়া পর্যন্ত টেস্ট অ্যাটেন্ড না করা। হ্যাঁ, এটা মানে নর্মাল ক্ষেত্রে যদি আমি বলি, নর্মাল ক্ষেত্রে এটা উচিত না, কিন্তু এখন বলবো যে এখন তো হাতে 10 মাস বলছি 10 দিন সময় মাত্র। তো এখন টেস্ট অ্যাটেন্ড না করে তুমি কি করবে? যেইটুকু পার্ট কমপ্লিট হয়নি ছেড়ে দাও, ওগুলো ফালতু মাথার মধ্যে ঢুকিয়ে এখন এক্সট্রা করে কোনো দরকার নেই। যেগুলো হয়নি সেগুলো ছেড়ে দাও, যেগুলো হয়েছে সেইগুলো থেকে টেস্ট অ্যাটেম্প করো, ঠিক আছে? দরকার হলে সেই টেস্টের অ্যানালিসিস থেকে একটা ছোট্ট ডায়েরি বুক বা নোটবুক বানিয়ে সেখান থেকে যে অ্যানালিসিসগুলো মানে আছে দেওয়া, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, অথেন্টিক জায়গা থেকে করো। আমাদের পিডব্লিউরও এনটিপিসির মক টেস্ট সিরিজ আছে, আমি একটু বাদে বলছি। তো সেই ইনফরমেশানগুলোকে, মেনলি জিকে জিএস, তার ইনফরমেশানগুলোকে একটু নোট করে নাও, নোট করে নিয়ে সেই জায়গাটাকে অ্যানালিসিস করো ভালোভাবে, হয়ে যাবে। এতে হয়ে যাবে। জীবনে বন্ধুত্ব, প্রেম সব কিছুরই দরকার আছে, একদমই তাই। আমি যদি ঘরকোনা হয়ে যাই, অনেকে বলে যে 6 মাস সব কিছুর মধ্যে থেকে তুমি সরিয়ে দাও নিজেকে, তুমি তোমার মাথা ঠিক রাখতে পারবে বলো তো? তুমি যদি দিন শেষে জাস্ট 15 মিনিট আধ ঘন্টা আড্ডা না মারো, তোমার মাইন্ড রিফ্রেশমেন্ট হবে? তুমি বলো। কেউ ফোন ঘেটে মাইন্ড রিফ্রেশ করে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে একটু সময় কাটায়, ঠিক আছে, ফ্রেন্ড সার্কেলের সঙ্গে গিয়ে একটু আড্ডা মারে, বান্ধবী বন্ধু যার ক্ষেত্রে যেই আছে তার সঙ্গে গিয়ে একটু কথা বলে, ঘোরে, এগুলো দরকার। আমি কখনো এই জিনিসের পক্ষপাতী না যে ভাই 6 মাস তুমি সব কিছুর মধ্যে থেকে দরজা জানলা বন্ধ করে দিয়ে তুমি পড়ো। আর ছেলে মেয়ে তো মারা যাবে রে ভাই, বডিটাই থাকবে শুধু, মাথায় বলে আর কিছু থাকবে না। সব কিছু করো, কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না। তোমার যদি ইচ্ছেটা থাকে মনের মধ্যে যে না এটা আমাকে করতে হবে, প্রায়োরিটি ওয়াইজ তোমাকে কাজ রাখতে হবে। এবার যদি তুমি সারাদিন ঘোরো, পড়াশোনাটা তোমার লিস্ট প্রায়োরিটি হয়ে গেছে, তুমি কোনোদিন চাকরি পাবে না। কিন্তু তুমি ঘোরো, কিন্তু তোমার মাইন্ডে যদি পড়াশুনো থাকে, টপ প্রায়োরিটিতে থাকে, নাম্বার 1-এ থাকে, তবে তুমি নিশ্চয়ই চাকরি পাবে। মানুষের প্রায়োরিটি ম্যাটার করে, এটা জানো তো? কোনো মানুষ বিজি নয়, কিন্তু তুমি দেখো যার যখন যাকে দরকার সে কিন্তু তখন তাকে খুঁজে নিচ্ছে। মানুষ ব্যস্ত বলে কিছু হয় না, সব কিছু হচ্ছে মনের ব্যাপার, সব কিছু মাইন্ডের ব্যাপার। আমার কোনটা দরকার, আমার কোনটা প্রায়োরিটি, মানুষ প্রায়োরিটি ওয়াইজ কাজ করে। বাস্তব জীবনেও তাই, এবং পরীক্ষার ক্ষেত্রে তো তাই হওয়া উচিত প্রত্যেকটা ছেলেমেয়ের। তো মাইন্ড রিফ্রেশমেন্ট দরকার। মাথা এবং মন ভালো রাখার জন্য 30 মিনিট ফেসবুক, ইনস্টাগ্রাম খুব জরুরি। আমি তোমাকে বলবো না এফবি আইডি ব্লক করে দাও, ইনস্টাগ্রাম আইডি ডিঅ্যাক্টিভেট করে দাও, উড়িয়ে দাও। কেন করবে? কি দরকার করার? কোনো দরকার নেই তো। হ্যাঁ, তুমি সারাদিন রিলস কল করার কোনো দরকার নেই। তুমি মিম দেখো, অবশ্যই দেখো, ফানি ভিডিও দেখো, কিন্তু তার একটা লিমিটেশন থাকা দরকার। 30 মিনিট দিনে, 30 মিনিট, সেটা তুমি তোমার মতো করে বার করে নাও। মাইন্ড রিফ্রেশমেন্ট, কারণ একটু হাসা মনের জন্য ভালো, শরীরের জন্য ভালো, মাথার জন্য ভালো, ব্রেন আরও অ্যাক্টিভ হয়। হাসলে তোমার মানে মনের মধ্যে যে বা মাথার মধ্যে যে দুশ্চিন্তাগুলো আছে, সেই দুশ্চিন্তাগুলো চলে যাবে, দুশ্চিন্তাগুলো চলে যাবে, ঠিক আছে? তো এটা করো। এটা বলবো না যে পুরো সব কিছু থেকে তুমি ডিট্যাচ হয়ে যাও, না, ডিট্যাচ হয়ে গেলে মানুষ বাঁচতে পারে না। আগে তো মানুষের বাঁচাটা দরকার, তারপরে তো সে এক্সাম পাস করবে। এক্সাম তো অনেক দূরের কথা, মানুষ যদি ভিতরে ভেতরে মারাই যায়, চিন্তা ভাবনা করতে করতে যদি মানে মানুষের বলো, ছাত্রছাত্রীর বলো, ছেলেমেয়েদের বলো, মাথা যদি শেষ হয়ে যায়, তাহলে এক্সাম পাস করে কি হবে? একটা এক্সাম কি একটা মানুষের থেকেও বড়? বড় না তো। তো আর নিজেকে ভালো রাখাটা, ভালো থাকাটা সব থেকে আগে দরকার। মেন্টাল পিস ফিজিক্যাল পিসের থেকেও আগে দরকার, ঠিক আছে? মেন্টাল পিসটা ঠিক রাখতে হবে, এটাই বলতে চাইছি। তো এই ভুলগুলো ছেলেমেয়েরা করে, ঠিক, কারণ আমি নিজে পরীক্ষাতে পাস করেছি, সেই জন্য পরীক্ষাতে সিলেক্ট হয়েছি, এবং রেলওয়ে এক্সাম বলতে গেলে টপার, মার্কসটা থাকলে আমি তোমাকে দেখিয়ে দিতে পারতাম, ঠিক আছে? যাই হোক, সেটা বড় কথা নয়। আমি যেই জিনিসগুলো আমার মনে হলো যে এই জিনিসগুলো ছেলেমেয়েদের ক্ষেত্রে একটা সমস্যার জায়গা তৈরি করে, একটা সমস্যা ক্রিয়েট করে, হ্যাঁ, সিলেকশন আটকে দিতে পারে, সেই জায়গাগুলো ছোট্ট মধ্যে তোমার সঙ্গে বা তোমাদের সঙ্গে আমি একটু ডিসকাশন করলাম, একটু আলোচনা করলাম। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে,
এবং ভিডিওটা শেয়ার করবে, এই রিকোয়েস্ট করব। তোমাদের কি ফিডব্যাক, তোমরা কি বলতে চাও, সায়েন্সের তো ক্লাস আমরা আনছি, সেই ক্লাসে তোমরা আরও কি কি চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। ওকে, সেটার আমি চাইছি যে তোমরা কমেন্ট বক্সে লেখো। আর আরআরবি এনটিপিসি সিভিটি 1 গ্র্যাজুয়েট লেভেল যে এক্সাম, যেটা 5 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, সেটার একটা মক টেস্ট আমাদের অলরেডি হয়ে গেছে, সরি 2টো মক টেস্ট আমাদের অলরেডি হয়ে গেছে, 20 তারিখ 22 তারিখ। যারা মক টেস্ট অ্যাটেম্প করতে পারোনি, কোনো সমস্যার কোনো ব্যাপার নেই, চিন্তার কোনো ব্যাপার নেই, মক টেস্টগুলো আমাদের অ্যাপ্লিকেশানে আছে, ডেসক্রিপশন বক্সে টেস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি এনরোলমেন্ট করবে, তোমার মতো তুমি মক টেস্ট অ্যাটেন্ড করবে। একদম 100টা কোয়েশ্চেন, 1.5 ঘন্টা সময়, 1/3 নেগেটিভ মার্ক। যেরকম টাইপের প্রশ্ন তোমরা মানে এক্সাম হলে দেখতে পাবে, যে টাইপের প্রশ্ন, আমি কখনো বলবো না এই প্রশ্নই হুবহু আসবে, না, এসব বেকার কথা বলে কোনো লাভ নেই। যে টাইপের প্রশ্ন, যে টপিকের প্রশ্ন তোমরা এক্সাম হলে ডিরেক্ট দেখবে, সেই টপিক থেকে মক টেস্ট বানানো হয়েছে, এবং কোয়ালিটি মক টেস্ট। পিডাব্লিউর ওপর তোমাদের ভরসা আছে, ট্রাস্ট আছে, বিশ্বাস আছে, সেই বিশ্বাসের জায়গা থেকেই বলছি, এই মক টেস্টগুলো কোয়ালিটি মক টেস্ট। তুমি অ্যাটেন্ড করলে এখনই তুমি তোমার নিজের লেভেলটা বুঝতে পারবে, তোমার লেভেলটা কোথায়, তোমাকে এই 10 দিনে আরও কোন কোন জায়গাতে ফোকাস করতে হবে, কোন কোন জায়গাতে তোমাকে ইমপ্রুভ করতে হবে, সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে, এখান থেকে বুঝতে পারবে, ঠিক আছে? না হলে কিন্তু সিলেকশন হবে না। ওকে, তো 24 তারিখ আমাদের আছে, কালকে একটা মক টেস্ট, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, ঠিক আছে? মক টেস্টগুলো আমাদের 30শে জুন 2025 পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, এবং সবথেকে বড় কথা, এর জন্য কোনো হিডেন চার্জ বা কোনো টাকা পয়সা নেই। মক টেস্টগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা দিতে পারবে। কোয়ালিটি জিনিস ফ্রিতে হয় না, এটা ঠিক, কিন্তু কোয়ালিটি জিনিস পিডাব্লিউর মতো প্ল্যাটফর্ম তোমাদের ফ্রিতেই দিচ্ছে, কারণ আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে বিশ্বাসী। আমরা চাই যে ছেলেমেয়েদের সিলেকশন হোক, সিলেকশনই আমাদের মেন কথা, ঠিক আছে? তো সিলেকশন তোমরা পাও, আগামী দিনে তোমাদের নিয়ে আমরা হল ভাড়া করে উৎসব করব, ঠিক আছে, সম্বর্ধনা দেবো, সব কিছুই করবো। তো সেই রাস্তা তৈরি করো তোমরা, আমরা আছি সব সময় ব্যাকে। ওকে, তাহলে এই গেল ব্যাপার। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, কিছু জানানোর দরকার হলে অবশ্যই বলো, ঠিক আছে? তবে এই জিনিসটা দেখে আজকে খুব নস্টালজিক হয়ে পড়লাম। ওকে, অনেক খুঁজে খুঁজে এই জিনিস পেয়েছি, 6-7 বছর আগের জিনিস। ওকে, যাই হোক, চলো, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। কি টপিকের ওপরে ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। ওকে, সেই জিনিসে তোমাদের সামনে আনার চেষ্টা করব। তবে যাওয়ার আগে শেষ কথা, সবার সিলেকশন হোক। সেশনটায় সবাই একটা লাইক করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সঙ্গে। জয় হিন্দ।